সংবিধান একটা ভূমিকা নিতে পারে তাকে পাল্টে তাদের মনোবাদী নীতিতে রাষ্ট্র পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছিল। যদিও লোকসভা নির্বাচনে কিছুটা হলো তা, কিন্তু সরকারে তারা আছে, তারপরেও প্রতিনিয়ত তারা এই অংশের মানুষের বিরুদ্ধে নীতি গ্রহণ করছে, কিছু বড় লোকের স্বার্থ রক্ষা করার জন্য নীতি গ্রহণ করছে। এর বিরুদ্ধে গোটা দেশে যেমন লড়াই চলছে, আমাদের রাজ্যেও চলছে। বিশেষ করে আমাদের রাজ্যে 18 সালে একটা সরকার ছিল, বামপন্থী সরকার, বামফ্রন্টের সরকার, যারা আমরা লক্ষ্য করেছি গোটা দেশের মধ্যে ব্যতিক্রমী হিসাবে দলিতদের, উপজাতিদের, সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য, মহিলাদের অধিকার রক্ষার জন্য তারা নীতি গ্রহণ করেছিল। 18 সালে সরকার পরিবর্তনের পর তারা ধীরে ধীরে এই রাজ্যেও একটা সাম্প্রদায়িক বিভাজনের তৈরির চেষ্টা করছে, জাতি উপজাতির মধ্যে, দলিত অদলিতের মধ্যে, ধর্মীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মন্দির মসজিদের ইস্যু আমাদের রাজ্যে আনার চেষ্টা করেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে 2018 সালে মিথ্যা প্রতিশ্রুতি, মানুষকে বিভ্রান্ত করে বামফ্রন্ট সরকারকে কল্পিত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে তারা সরকার তৈরি করেছে। এবং সরকার তৈরি পরে এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের গরিব অংশের মানুষ তফসিলি অংশের বেশি, এই অংশের মানুষকেও ভয় ভীতি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পক্ষে নিতে বাধ্য করেছে। এবং আমরা বিভিন্ন সময় নির্বাচন ইত্যাদি পর্যালোচনা করে দেখেছি, একদিকে আমাদের রাজ্যে সবচেয়ে পিছিয়ে পড়া যে উপজাতি অংশের, তাদেরকে যেমন বেশি বিভ্রান্ত করে বিভিন্ন আঞ্চলিক দলের পক্ষে নিয়ে বিজেপির ফায়দা লুটার চেষ্টা করেছে, আমাদের অংশের মানুষকেও বিভিন্নভাবে তারা তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। কিছুটা হলেও তারা এতে সফল হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে, গত বিধানসভা নির্বাচনের পরে তারা যে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রত্যাশা তৈরি করেছিল মানুষের মধ্যে, মানুষ বুঝতে শুরু করেছে যে না, বিজেপি সরকারটা হলো ভাওতাবাজির সরকার, দলটা হলো সাম্প্রদায়িক দল, মানুষকে ভাগ করে দিতে চাইছে। এবং তাদের যে প্রকৃত সমস্যা, রুটি রুজির সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের সমস্যা, যেগুলি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় তফসিলি অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ শিক্ষার অধিকার পেয়েছিল, স্বাস্থ্যের সুযোগ পেয়েছিল, তাদের এলাকা পরিকাঠামো উন্নয়ন হচ্ছিল, আজকে এগুলি সব স্তব্ধ হয়ে গেছে। বরং যে অধিকারগুলি আছে এগুলিও আজকে খর্ব করার চেষ্টা করছে, কোথাও খর্ব ইতিমধ্যে করেছে। এবং বিশেষ করে শুধু তফসিলি না, সমস্ত অংশের মানুষ আজকে গ্রামে গঞ্জে কাজ নাই, খাদ্য নাই, পরিকাঠামো যা আছে সেই অবস্থায় আছে, কিন্তু প্রচার তারা এমন ভাবে করছে যে সবকিছু করে দিচ্ছে, মানুষকে আরো বেশি বোকা বানানোর চেষ্টা করছে। ইদানিং আমরা লক্ষ্য করেছি আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতি, আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি, এতে যারা বিভ্রান্ত হয়েছিলেন তারাও আজকে বুঝছেন যে না, বিজেপি নেতৃত্বের সরকার বা বিজেপি এটা তফসিলি অংশের মানুষের কল্যাণে না। আজকে সারা ভারতবর্ষে দেখছেন না, যেমন বাইকে উঠছে তার জন্য অপরাধ, তার জন্য বর্ণ হিন্দুরা তাকে খুন করে ফেলছে, লক আপে দলিত অংশের যুবক খুন হয়ে যাচ্ছে। তেমনি আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর আমাদের রাজ্যে এই যে দূরত্ব, দলিতদের সাথে অন্যদের যে দূরত্ব, এটা যেভাবে অবসান করেছেন, তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের সামাজিক উন্নয়ন, শিক্ষার বিস্তার, এগুলির মাধ্যমে এখন এগুলি আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রচন্ডভাবে আক্রান্ত হচ্ছেন গরিব মানুষ, তফসিলি অংশের মানুষ। এটা বুঝার ফলে মানুষ আজকে আবার সঠিক রাস্তা আসতেছে। এই জায়গায় আমরা সংগঠন মনে করেছি যে আমরা কনভেনশনের মাধ্যমে আমরা আগামী দিনে যে কর্মসূচি নেব, তাতে যে মানুষগুলি বিভ্রান্ত হয়েছিলেন তাদেরকে আবার
গণতান্ত্রিক আন্দোলনে, তফসিলি অধিকারের আন্দোলনে আমরা সামিল করব এবং করতে পারবো আমরা যদি সবাই উদ্যোগ নিই। তার জন্যই আমরা আজ কনভেনশন, আমি অনুরোধ করব যে আমরা এই কনভেনশন থেকে গিয়ে আমাদের যে কর্মসূচি ঘোষিত হবে, এই কর্মসূচি যেমন বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে, সামাজিক ন্যায়ের পক্ষে, ওই তাদের যে মনোবাদী নীতি যার প্রতিফলন আমরা পার্লামেন্টে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে, এর বিরুদ্ধে যেমন আমরা জিহাদ ঘোষণা, তেমনি আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমাদের রাজ্যের যে বিজেপির নেতৃত্বে একটা সাম্প্রদায়িক দল, যার ফলে আজকে একটা রাজ্যের খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে, এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে, এরকম সংগঠন আমরা তৈরি করব। এই প্রত্যাশা আমি রেখেও সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক কমরেড সুদম দাসকে অনুরোধ করব আমাদের কর্মসূচি ইত্যাদি নিয়ে তার বক্তব্য উপস্থিত করার জন্য। আপনারা দেখলেন আগরতলা টাউন হলে আগরতলা টাউন হলে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সেখানে কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সেই কনভেনশনে বিভিন্ন স্তরে বক্তারা রয়েছেন। সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব তথা দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডুম রয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শেষ কনভেনশনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন। আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়ের মধ্যে সাংগঠনিক বেশ কয়েকটি কর্মসূচি ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি গ্রহণ করেছে। তার মধ্যে এই কনভেনশন হচ্ছে একটি, এবং একাধিক বিষয় নিয়ে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কর্মসূচি সংগঠিত করেছে। তার মধ্যে রয়েছে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল সভা ইত্যাদি রয়েছে। মিছিল সভার পাশাপাশি কনভেনশন চলছে, এবং এই কনভেনশনের আগেও মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ আগরতলা টাউন হলে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে থাকুন আগরতলা টাউন হলের সেই কনভেনশনের কিছুটা অংশ। আমরা খানিকটা বিরতির পর আবার ফিরে আসছি। সরকার তাদের যে মূল নীতি, মনোবাদী নীতি, স্বাধীনতার আগে বা স্বাধীনতা অর্জনের সময় থেকে তারা আমাদের এই নীতি লাগু করার চেষ্টা করেছিলেন, যেই নীতির ফলে দলিত অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, মহিলা সমাজ তাদের অধিকার যা আমরা অর্জন করেছি সেই অধিকার হরণ করার জন্য এবং তাদের পেছনের সারিতে রাখার জন্য তারা চেষ্টা করেছেন, এবং সরকার তৈরির পরে তাদের যে এই চেষ্টা এটা কার্যকরী করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং আপনারা দেখলেন আগরতলা টাউন হলে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির কনভেনশন চলছে রাজ্যভিত্তিক, এবং সেই কনভেনশনে বিভিন্ন স্তরের বক্তারা বক্তব্য রাখছেন। সংগঠনের সভাপতি বক্তব্য রেখেছেন, সাধারণ সম্পাদকও বক্তব্য রাখছেন। হিন্দু রাষ্ট্র গঠিত করার জন্য তারা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। আমাদের দেশ যখন স্বাধীনতা আন্দোলনে আপামর জনসাধারণ এই ব্রিটিশের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন, সেই সময়েও এই আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, বরং তারা বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশ স্বাধীন হওয়ার পর দেশের সংবিধান রচনা করার জন্য যখন ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয়, যখন এই সংবিধান রচিত হয় 1949 সালের 26শে নভেম্বর, তখন থেকেই আমরা দেখছি এই আরএসএস তীব্রভাবে এই সংবিধানকে বিরোধিতা করেছেন। কি আছে এই সংবিধান?
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের সমস্ত নাগরিকরা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা নিজেদের দেশকে ব্যবহার করে সমৃদ্ধ হবে, আমাদের দেশ শক্তিশালী হবে, এগিয়ে যাবে, সমস্ত মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে। সেই লক্ষ্যকে নিয়ে ধর্ম, বর্ণ, ভাষা, ভাষী সকল অংশের মানুষের অধিকারকে সমন্বয়িত করে সকলের সমান অধিকারের ভিত্তিতে এই সংবিধান রচিত হয়। সেই সংবিধানকে বিরোধিতা করে আরএসএস তারা দাবি তুলে মনু সংহিতাকেই সংবিধান করতে হবে। মনু সংহিতা সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন। কি আছে এই মনু সংহিতা? যেখানে সামাজিকভাবে বৈষম্যকে প্রতিষ্ঠা দিয়েছে, বর্ণবাদে বিভক্ত করেছে, চতুর্বর্ণে বিভক্ত। শুধু বিভক্তই না, কোন বর্ণের জন্ম কোথা থেকে, কোন বর্ণের মানুষ কি ভোগ করবেন, কি কাজ করবেন, অন্যায় হলে কি শাস্তি হবে, এই সমস্ত কিছুকে এই মনু সংহিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। মাথা থেকে ব্রাহ্মণের জন্ম আর পদতল থেকে শূদ্রের জন্ম। শূদ্রদের কাজ হচ্ছে 3 বর্ণের সেবা করা, সম্পদ রাখার কোনো অধিকার তাদের নেই, শাস্ত্র পাঠ বা শ্রবণ করার কোনো অধিকার নেই। শাস্ত্র পাঠ আর শ্রবণ করাই তো জ্ঞান অর্জন করা, শিক্ষা লাভ করা। সম্পদ এবং শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। শুধু জন্মগত কারণে কোনো সম্পদের অধিকার থাকবে না, শিক্ষার অধিকার থাকবে না, চেয়ারের অধিকার থাকবে না, সম্মানের অধিকার থাকবে না, একসঙ্গে বসার অধিকার থাকবে না। এইভাবে বিভাজন সৃষ্টি করলেন। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে নারী জাতিকে সম্পূর্ণ শূদ্রাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে নারীদের কোনো অধিকার নেই, শিক্ষা, সম্পদ, কথা বলার কিচ্ছু অধিকার নেই। একমাত্র অধিকার তাদের সন্তান জন্ম দেওয়া, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, এছাড়া কোনো অধিকার নেই তাদের। এরকম এই বর্ণবাদের মাধ্যমেই সামাজিক শোষণের যে চিরস্থায়ী বন্দোবস্ত তারা করেছে। শূদ্র মানে কোনো সম্পদ থাকবে না, শিক্ষা থাকবে না। তো এই সম্পদ এবং শিক্ষার অধিকারী হবে তথাকথিত উচ্চ বর্ণের। এইভাবে এই বিভাজন সৃষ্টি করা হয়েছে। এটা সামাজিক শোষণ। সম্পদ এবং শিক্ষা থেকে যদি তাদেরকে বঞ্চিত করা যায়, সম্পদ থাকবে না, চাকরিতে তাদের অধিকার থাকবে না, শিক্ষিত না থাকলে চাকরি কোত্থেকে করবে? এইভাবে স্থায়ীভাবে এই শোষণের ব্যবস্থা করেছে মনু সংহিতা। এই মনু সংহিতা শূদ্র এবং নারীদের পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এই মনুস্মৃতিকে, এই মনু সংহিতাকে সংবিধান করতে চেয়েছে আরএসএস। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডক্টর বি.আর. আম্বেদকর সেই সময়ে আমাদের দেশের এই সংবিধান রচনা করেছে, সমস্ত মানুষের অধিকারকে সমন্বয়িত করে। এই সংবিধান রচনা হওয়ার পর থেকেই বিরোধিতা না শুধু আম্বেদকরের প্রতি তাদের যে ঘৃণা, তাদের যে আক্রোশ, তাদের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে করেছে। আম্বেদকর জীবিত থাকতে, আম্বেদকর মৃত্যু হওয়ার পর তার সমস্ত স্ট্যাচু যেখানে আছে, মূর্তি যেখানে আছে ভেঙে দিচ্ছে, ওই জুতার মালা গলায় পরিয়ে দিচ্ছে নানাভাবে। এখন যখন আরএসএস পরিচালিত বিজেপির সরকার কেন্দ্রে, এই সরকার চাইছে এই সংবিধান পরিবর্তন করতে। জানেন আপনারা, এই সংবিধান রক্ষা করার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, সব ধর্মের মানুষ, বর্ণের মানুষ যেন এই দেশে বসবাস করতে পারে, তাদের অধিকার যেন বজায় থাকে, তার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। বারবার চেষ্টা করছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই সংবিধান বদল করার এই চেষ্টা তারা করছে। তার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে। তাই আজকে
সংবিধান তার 75 বছর পূর্তি উপলক্ষে যখন সংসদে আলোচনা হয়, যেখানে আলোচনা হওয়ার কথা 75 বছরে আমাদের দেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করতে এই সংবিধানকে কতটুকু আমরা কাজে লাগাতে পারলাম, তার অগ্রগতি কি, মানুষের জীবন জীবিকার মান আমরা কতটুকু উন্নতি করতে পারলাম, সেই আলোচনায় না গিয়ে আলোচনা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করার জন্য। আম্বেদকর 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 ফ্যাশন হয়ে গেছে। এই ঘৃণার প্রকাশ, মনোবাদী আক্রমণ, তার আক্রোশ বহিঃপ্রকাশ ঘটেছে। এটা কি শুধু অমিত শাহের বক্তব্য? গোটা বিজেপি দল, তার মন্ত্রিসভার প্রধানমন্ত্রী একবারের জন্য তো নিন্দা করেনি, প্রতিবাদ করেনি। তার মানে কি এই দল, এই সরকার এই চায় আম্বেদকরকে অপমান করা, আমাদের দেশের সংবিধানকে অপমান করা, আমাদের দেশের সংবিধানের পক্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে আঘাত করা। এটা মেনে নেওয়া হবে? ভারতবর্ষের মানুষ আম্বেদকরের উপর আক্রমণ, সংবিধানের উপর আক্রমণ মানবে না। আমরা তীব্রভাবে তার বিরোধিতা করব, বিরোধিতা করছি আমরা। অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে তাকে বহিষ্কার করতে হবে মন্ত্রিসভা থেকে। এই যখন পরিস্থিতি, সারা দেশে দলিতদের উপর আক্রমণ ভয়ঙ্কর আকার নিচ্ছে। আপনারা জানেন, শুধু উত্তরপ্রদেশের ওই মনীষা বাল্মীকির উপর আক্রমণ না, এই আক্রমণ বিভিন্ন জায়গাতে আজকে ছড়িয়ে পড়ছে। আমরা দেখছি এর মধ্যে আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, সংবিধানের রেপ্লিকা সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ করতে গিয়ে খুন হয়ে গেলেন সোমনাথ সূর্যবংশী। বিচার বিভাগীয় অবস্থার মধ্যে থেকে তার মৃত্যু হয়েছে, পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে বিজয় ওয়াকেরের। এই চলছে গোটা দেশে। দলিতদের, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ অংশের মানুষের জন্য বাজেটের বরাদ্দ কমে যাচ্ছে। আজকে তাদের উন্নয়ন না, পশ্চাৎগামী উন্নয়ন হচ্ছে, পেছন দিকে যাচ্ছে। যেমন কৃষকের জন্য, কৃষকের সার ওষুধের বরাদ্দ কমে যায়, খাদ্যের ভর্তুকি কমে যায়। এবারের বাজেটেও কৃষকের সার ওষুধের ভর্তুকি কমিয়ে দিল 24,898 কোটি টাকা। খাদ্যে ভর্তুকি কমিয়ে দিল 7,000 কোটি টাকা। গরিব মানুষ বাঁচবে? কর্মসংস্থান দিনের পর দিন সংকুচিত হয়ে আসছে। সরকারি চাকরি নেই, সব বেসরকারীকরণ করে দিচ্ছে। ঠিকা কর্মচারী নিয়োগ করা হচ্ছে। সরকারি চাকরি থাকলে পরেই তো রিজার্ভেশন। রিজার্ভেশন আসবে কোত্থেকে? রিজার্ভেশনের এই জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এরকম পরিস্থিতি গোটা দেশে একই পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে কি চলছে পরিস্থিতি? অত্যাচার কম হয়? দীপশ্রী দাস ক্লাস 9 ছাত্রী, তাকে ওই সাব্রুম নিয়ে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি, তার মৃত্যু হয়েছে। তার মামলা পুলিশ গ্রহণ করছে না। হাইকোর্টে গেছে তার মা বাবা। এই দীপশ্রী দাসের মা বাবা হাইকোর্ট থেকে বলেছে এই মামলা যেন তদন্ত শুরু করে, এখনো শব্দ করছে না। কোথায় নিয়ে যাচ্ছে? আইন শৃঙ্খলা বলতে আছে রাজ্যের? প্রতিদিন খুন হয়, আত্মহত্যা করে, অভাব, সব মিলে একটা অরাজক পরিস্থিতি চলছে রাজ্যের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। এই আন্দোলন কর্মসূচির মধ্যে আমরা যে বিষয়গুলিকে এখানে উপস্থিত করছি, আমি সেই দাবি সনদগুলি আপনাদের সামনে পড়ে দিচ্ছি এবং সংক্ষেপে এই বিষয়গুলির উপর একটু বলছি। পরবর্তী সময় আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক আছেন, আমাদের আজকের প্রধান অতিথি কমরেড মানিক দা আছেন, ওনারা বিস্তৃতভাবে বলবেন। আমি সেই দিক থেকে আর
বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, আমি আমাদের দাবি সনদের বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নম্বর দাবি, সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা ও স্বাস্থ্য চাই। আপনারা জানেন আজকে শিক্ষা ব্যবস্থায় কোথায় যাচ্ছে বেসরকারি করে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর প্রতিটা পাড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামে স্কুল, প্রতিটা গাঁওসভা হাই স্কুল, 1-2টা গাঁওসভা মিলে ক্লাস 12 স্কুল, সাব ডিভিশনগুলিতে কলেজ, ইউনিভার্সিটি সব বেড়েছে। কোথায় নিয়ে যাচ্ছে আজকে? 1200-র উপর স্কুল বন্ধ করে দিয়েছে, ছাত্র নেই। বিদ্যা জ্যোতির নাম করে এখন টাকা তুলছে ভর্তির জন্য, সেই ভর্তির টাকা দিতে না পেরে ড্রপ আউট হচ্ছে। কারা তারা? আমাদের ঘরের ছেলে মেয়েরা টাকা দিতে পারছে না, একসঙ্গে 1400-1500 টাকা জোগাড় করবে কোত্থেকে? গ্রামে কাজ নেই, খাওয়ার জোগাড় করতে পারছে না, সেই জায়গার মধ্যে স্কুলের টাকা কোত্থেকে জোগাড় করবে? ছাঁটাই হয়ে যাচ্ছে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, সুই সুতা থেকে শুরু করে সব কিনতে হচ্ছে। গ্রামের হাসপাতালগুলিতে ডাক্তার নাই, নার্স নাই, স্টাফ নাই, কিছুই নাই। তাই আমরা দাবি করছি রাষ্ট্র, রাজ্য দায়িত্ব নিতে হবে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য। শিক্ষা এবং স্বাস্থ্য সরকারি খরচে করতে হবে, এই দাবি। এসসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড সকল স্তরে বৃদ্ধি করতে হবে। স্টাইপেন্ডের ঊর্ধ্বসীমা, আয়ের ঊর্ধ্বসীমা এখন আছে 2.5 লক্ষ টাকা, এটাকে করতে হবে 8 লক্ষ টাকা। কেন বলছি আমরা 8 লক্ষ টাকা? আপনারা জানেন কেন্দ্রীয় সরকার দারিদ্রতার ভিত্তিতে সংরক্ষণ ঘোষণা করেছে। সেই দারিদ্রতার ভিত্তি কি? 8 লক্ষ টাকা ইনকাম বছরে। আমরা ওইটাকেই ন্যূনতম ধরেছি, তারপরেও অনেক বেশি ছাত্রছাত্রীরা এই স্টাইপেন্ডের সুযোগ পাবে। এটা আমাদের করতে হবে। সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এখন তো সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে সরকার জায়গা দিচ্ছে, সেই জায়গাতে স্কুল হচ্ছে বেসরকারীকরণ। তো কেন সেখানে রিজার্ভেশন থাকবে না? এই দাবি আমরা করছি। 2 নম্বর দাবি হচ্ছে সমস্ত সরকারি আধা সরকারি দপ্তরে অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে। নিয়োগ ও প্রমোশনে সংরক্ষণ শিথিল করা চলবে না। আপনারা জানেন আজকে কর্মসংস্থান নিয়ে এই সরকার আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছে। যারা সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল 1 বছরের মধ্যে 50,000 চাকরি দেবে, 7 লক্ষ বেকারের প্রত্যেকের ঘরে ঘরে কাজ দেবে, মিস কল দিলেই চাকরি হবে, বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু যুবক যুবতী। এমনকি আমাদের কিছু লোক সেই বিভ্রান্তির শিকার হয়ে গেলেন। আজকে তো 7 বছর হয়ে গেল, প্রায় 7 বছর কয় হাজার চাকরি দিয়েছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষকতার জন্য বিএড পাস করে টেট পরীক্ষা দিয়ে বসে আছেন। কোথায় চাকরি? চাকরি হচ্ছে এখন টাকার বিনিময়ে, ভিন রাজ্য থেকে এসে চাকরি করছে এখানে। আমাদের রাজ্যে ক্লাস 3, ক্লাস 4 এর চাকরি করার লোক নেই। ক্লাস 8 পাস করলে ক্লাস 4 এর চাকরি করা যায়, মাধ্যমিক পাস 12 পাস করলে ক্লাস 3 চাকরি করা যায়। দলিত পশ্চাৎপদ অংশের মানুষের মধ্যে তো এই সংখ্যাই বেশি, আর তাদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পায় না, বাইরের রাজ্য থেকে চাকরি দিচ্ছে। কি হচ্ছে এসব? এই প্রতারণা আর কতদিন সহ্য করা যাবে? তার বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই করতে হবে। কোথায় সংরক্ষণ? ছিটাপাটা যা চাকরি হচ্ছে, সংরক্ষণের কোনো বলাই আছে? কিছু নেই। এই অবস্থা চলছে। তার বিরুদ্ধে রেগা ও টুয়েবের কাজ 200 দিন এবং মজুরি 600 টাকা করতে হবে। আপনারা জানেন এই রেগা বামপন্থীদের আন্দোলন ফসল। বামফ্রন্ট সরকার থাকার সময়ে কেন্দ্রে বিপরীত সরকার থাকলেও 90-95 দিন কাজ হয়েছে। আজকে কেন রেগার কাজ 40 থেকে 45 দিন পায় না গ্রামে? সবাই জানেন, আপনারা সবাই কাজ পায়। কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি? 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি হবে। কোথায় সেই মজুরি? কোথায় সেই কাজ? লুট হয়ে যাচ্ছে।
প্রকৃত শ্রমিকরা কাজ পায় না, কাজ করলে টাকা পায় না, এইভাবে চলছে। আর বিকল্প কোনো কাজের ব্যবস্থা আছে গ্রামে? কোন দপ্তরের? আগে তো বন দপ্তরের, কৃষি দপ্তরের, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের, মৎস্য দপ্তরের, কৃষি দপ্তরের কাজ দেখতাম, কাজ হতো, আমরা করেছি। কোথায় সে কাজ? না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে। সন্তান বিক্রি করছে, ছেলে মেয়েকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে। কোথায় গেলে এই পরিস্থিতি হয়? এই পরিস্থিতি চলছে এখন রাজ্যে। 3 নম্বর দাবি আমাদের, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষিক্ষেত্র সহ প্রকৃত ক্ষতিগ্রস্তদের অবিলম্বে প্রয়োজনীয় ক্ষতি পূরণ দিতে হবে। সরকার অনুমোদন প্রাপ্ত সমস্ত ব্যাংক ও লগ্নি সংস্থা ঋণ এককালীন মুকুব করতে হবে। লগ্নি সংস্থাগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কমাতে হবে। এই বন্যায় যে ভয়াবহ চেহারা আপনারা দেখেছেন, আগস্ট মাসের এই বন্যায় জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য আমরা সকলে দাবি করলাম। অর্ধেকের বেশি লোক রাজ্যের বন্যায় আক্রান্ত হলো, ক্ষতিগ্রস্ত হল। সরকার বলছে 15,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, 39 জনের মৃত্যু হয়েছে। কোথায় ক্ষতিপূরণ? কৃষি ক্ষেত্র এবং মৎস্য ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, বাড়ি ঘর তো নষ্ট হয়েছে। কোথায় ক্ষতিপূরণ? শুধু মৎস্য ক্ষেত্রে 1,30,832 পরিবার মৎস্য উৎপাদক, তাদের ক্ষতি হয়েছে, 1 পয়সাও ক্ষতিপূরণ পায়নি। কৃষকের জমি, কানি জমি, একর একর জমি, হেক্টর জমি ক্ষতি হয়েছে, 1,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। এটা ক্ষতিপূরণ না এদের সঙ্গে তামাশা করা হচ্ছে? এই উদাসীন রাজ্য সরকার একবারের জন্য কেন্দ্রকে বলেনি জাতীয় বিপর্যয় ঘোষণা করে এদের সকলকে সাহায্য করতে হবে। এই অবস্থা চলছে। ঋণ এককালীন মুকুব করতে হবে কৃষকের, অন্যান্যদের। বন্যায় মেসাকার হয়ে গেছে। তেমনি সুদের হার, এই যে গ্রামে গ্রামে আজকে মাইক্রো ফিন্যান্সের নামে পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, চড়া সুদে হিসাব করলে দেখা যাবে 22 থেকে 25%, 28% সুদে ঋণ দিচ্ছে সমস্ত পরিবার, সমস্ত মহিলারা আজকে সেই ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। কোন হেলদোল আছে সরকারের? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রিজার্ভ ব্যাংক, তারা তো দায়িত্ব নিতে পারে। এই সুদে ব্যবসা করা যায়? আগের যে সুদখোর মহাজন ছিল তার থেকে সুদ বেশি। এই সুদের হার অবিলম্বে কমাতে হবে, সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই দাবি সর্বত্রই করতে হবে। গ্রামের মানুষগুলির পিছিয়ে নিচ্ছে, সব রক্ত চুষে নিচ্ছে এইভাবে মাইক্রো ফিন্যান্সগুলি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। 4 নম্বর, যেই সমস্ত পরিবার ভূমিহীন, পাকা গৃহ নেই, তাদের প্রয়োজনীয় ভূমি ও প্রত্যেকের বাড়িতে পাকা গৃহ নির্মাণ করে দিতে হবে। অর্থমূল্য ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে। এখনো কিছু তপশিলি সহ অন্যান্য অংশের মানুষ আছে, গরিব মানুষ, তাদের ভূমি নেই ঘর তোলার জন্য। তাদের ভূমির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় ভূমি অন্তত বাড়ি করার জন্য, এবং একটা বাড়ি করে দিতে হবে, পাকা বাড়ি। তার জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। এই দাবি আমরা করছি। সামাজিক ভাতা আমরাই দাবি তুলেছিলাম, মৎস্যজীবী, লন্ডিজীবী, চর্মশিল্পী, হরিজন সহ অন্যান্য। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন, মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। একটার পর একটা 33টা ভাতা চালু হয়েছে ত্রিপুরা রাজ্যে। হাজার হাজার ভাতার নাম কেটে দিয়েছে এই সরকার আসার পর। আমরা বলছি সকলকে আবার ভাতা দিতে হবে, যারা উপযুক্ত হয়েছে তাদেরকেও ভাতা দিতে হবে। আর ভাতার পরিমাণ করতে হবে 5 লক্ষ টাকা, 5,000 টাকা প্রতি মাসে। এই দাবি আমরা করছি। 6 নম্বর, প্রত্যেক পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুৎ এখন সকলের প্রয়োজনীয় এবং দাম বাড়াচ্ছে, টাকা খরচ করছে নানাভাবে, দেড় টাকা খরচ করছে। মন্ত্রী মিনিস্টাররা তাদের হাট বাট, গাড়ি ঘোড়া
আর গরিব মানুষ খেতে পায় না, তাদের প্রয়োজনীয় জিনিসের জন্য তাদের টাকা নেই। 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে, এই দাবি আমরা করছি। এবং মাথা পিছু 10 কেজি চাউল, খাদ্যের নিশ্চয়তার জন্য 10 কেজি চাউল মাথা পিছু দিতে হবে। 7 নম্বর, তফসিলিদের ব্যবসা ও শিল্প উদ্যোগীদের সাহায্যে আনুপাতিক সংরক্ষণ করতে হবে। শিল্প উদ্যোগীদেরও জমি দেয়, ভর্তুকি দেয়, আনুপাতিকভাবে তফসিলিদের সংরক্ষণ করতে হবে। সরকারি উদ্যোগে নির্মিত বাণিজ্য প্রতিষ্ঠান, বাজার শেড, বাজার স্টলে সংরক্ষণ করতে হবে। 8 নম্বর, মৎস্যজীবী, লন্ড্রিজীবী, চর্মশিল্পী, হরিজন সহ তফসিলিদের পেশাভিত্তিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি বামফ্রন্ট সরকার থাকার সময়ে মৎস্যজীবীদের যেমন তার জলাশয় বৃদ্ধি করা, মাছ চাষের জন্য মাছের পোনা, খাদ্য, অন্যান্য সামগ্রী দিয়ে, মাছ ধরার সরঞ্জাম দিয়ে, নৌকা দিয়ে নানাভাবে সাহায্য করত, সমবায়কে সাহায্য করত। কোথায় এখন? কোথায় আছে এখন? কিচ্ছু নেই। চর্মশিল্পী যারা, তাদের কোনো খোঁজ নেই কেউ। তাদের যে পেশাগত উন্নতি করা দরকার, কিচ্ছু খোঁজ নেই। বাদ্যযন্ত্র দেওয়া হতো, কিচ্ছু খোঁজ নেই। লন্ড্রিজীবীদের পেশাগত উন্নয়নের জন্য কিচ্ছু নেই। সাফাই কর্মী যারা, হরিজনদের মধ্যে একটা বড় অংশ সাফাই কাজের সঙ্গে যুক্ত, তারা যেখানে কাজ করে মজুরি পায় না, 3 মাস 4 মাসে মজুরি পায় না, সবচেয়ে কম মজুরিতে কাজ করাচ্ছে। তেমনি সরকারি যেখানে কাজ করছে, বামফ্রন্ট সরকার থাকার সময়ে 10 বছর কাজ করলে রেগুলার হতো, আজকে কোথায় সে? সারা রাজ্যে অনিয়মিত কর্মচারী যারা, তাদেরকে যে নিয়মিত করার ব্যবস্থা ছিল, কিচ্ছু নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অংশের তারা আজকে। তার সঙ্গে এই সাফাই কর্মীরা, তাদেরকে অবিলম্বে এই নিয়মিত করতে হবে, তাদের মজুরি নিশ্চিত করতে হবে, এই দাবি আমরা করছি। আমরা দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করতে হবে, অত্যন্ত জরুরি দাবি। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, এসসিদের মধ্যে সাব ক্লাসিফিকেশন করে যারা পিছিয়ে আছে তাদেরকে এসসিদের সংরক্ষণের মধ্যে সংরক্ষণ করতে হবে। অবশ্যই এটা তথ্য সংগ্রহ করে। এই তথ্য সংগ্রহ করতে গেলে জাত ভিত্তিক জনগণনা অবশ্যই দরকার। শুধু তাই না, অনেক আগে এই জাত ভিত্তিক জনগণনা হয়েছিল। কিছু তথ্য এসেছিল মন্ডল কমিশনের রিপোর্টের মধ্যে, তখনও আমরা দেখেছি কি বৈষম্যের পাহাড় জমেছে। দলিত, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, ধর্মান্তরিত সংখ্যালঘু, তাদের জমি কোথায়, চাকরি কোথায়, শিক্ষা কোথায়? নেই তো। এখন আবার সেই জনগণনা করতে হবে, দেখতে হবে কোথায়, কেন অগ্রসর হচ্ছে না দেশ, কোথায় গিয়ে সম্পদের পাহাড় জমা হচ্ছে। রোগ নির্ণয় করতে গেলে যেমন আমাদের শরীরে কি আছে দেখতে হয়, এক্সরে করতে হয়, তেমনি এই সামাজিক পশ্চাৎপদতা দূর করতে গেলে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। কারা পিছিয়ে আছে, কাদের কি দরকার, তা নির্ণয় করে রাষ্ট্র যাতে ব্যবস্থা নিতে পারে, তার জন্য জাত ভিত্তিক জনগণনা করতে হবে। কোন জাত কতটুকু অগ্রগতি, কি আছে, কোন ধর্মের মানুষ কত সংখ্যায় আছে, তাদের কি আছে, সবটা এই তথ্য বেরিয়ে আসবে। তখনই বেরিয়ে আসবে এই যে তফসিলিদের মধ্যেও যারা পিছিয়ে আছে, হ্যাঁ এটা ঠিক পিছিয়ে আছে এখন, এই তাদের চিহ্নিত করে স্পেশাল ব্যবস্থা যেটা নেওয়ার জন্য সংরক্ষণের মধ্যে সংরক্ষণের পরামর্শ দিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই, আমরা সমর্থন জানাই। আমাদের সর্বভারতীয় কমিটি সেটাকে সমর্থন করেছে, স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাচ্ছি। তাই আমরা দাবি করছি অবিলম্বে জাত ভিত্তিক জনগণনা করে এই ব্যবস্থা আমাদের করতে হবে। ত্রিপুরায় একটি লোকসভার আসন বৃদ্ধি করে তফসিলিদের জন্য সংরক্ষণ করতে হবে, এই দাবি আমাদের অনেক দিনের আগের। এর আগে 2008 সালে যখন ডিলিমিটেশন হয়, তার আগেই আমাদের দাবি ছিল জনসংখ্যার ভিত্তিতে তফসিলিদের জন্য রিজার্ভেশন ঘোষণা করতে হবে। তখন ডিলিমিটেশনের সময় আমরা দেখেছি 60টি
এসসি সিট ছিল সেটা 10টি হয়েছে। তখন লোকসভার একটি আসন বৃদ্ধিরও দাবি তখন থেকেই ছিল। আমরা এই দাবি রাখছি, এ রাজ্যে একটি সিট বাড়িয়ে তফসিলিদের জন্য সংরক্ষণ করতে হবে। 11 নম্বর শেষ দাবি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই যে 14 সালে সরকার এসেছে তখনই প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে। কোথায় দাম কমছে? সমস্ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে সমস্ত মানুষের জন্য। আজকে মানুষের কাছে অর্থ আসার সুযোগ কোথায়? যে চাকরির কথা বললাম আমাদের রাজ্যে, 2017 সালে আমাদের রাজ্যের কর্মচারী সংখ্যা ছিল 1,58,000, আর 2024 সালে কর্মচারী সংখ্যা হচ্ছে 1,02,000। 56,000 কর্মচারী কমে গেল। রেগার কাজ অর্ধেক হয়ে গেল। তো মানুষের কাছে টাকা আসবে কোত্থেকে? কর্মচারীদের কাছে টাকা আসলে তারা বাড়িঘর বানায়, কাজ করে, অন্যান্য করে, শ্রমিকরা কাজ পায়, সেই টাকা বাজারে যায়। রেগার কাজের টাকা শ্রমিকদের কাছে যায়, বাজারে যায়। কোথায় টাকা এখন? জিনিসপত্রের দাম বাড়ছে, রোজগার কমছে, মানুষের যা প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সব অংশের মানুষকে লড়াইয়ে সামিল হতে হবে। সেই দাবির পক্ষে সমস্ত অংশের মানুষ এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আমরা আবেদন রাখছি। আমরা এই সংগঠনগতভাবে এখান থেকে ফিরে গিয়ে জেলা, মহকুমা, অঞ্চল প্রাথমিক কমিটি এর মধ্যেই শুরু করে দিয়েছে অনেক জেলা মহকুমাতে কর্মসূচি নিয়ে গ্রুপ সভা, বাজার সভা, অন্যান্য সভা সব মিলে গ্রামে গ্রামে পদযাত্রা করতে হবে। এই দাবির ভিত্তিতে সব মানুষকে জানান দিতে হবে, এই আন্দোলনে সামিল করার জন্য প্রচেষ্টা আমাদের নিতে হবে। এই আন্দোলন তীব্র করতে হবে। এই সরকারের হাত থেকে এই দাবিগুলি ছিনিয়ে আনার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান আমরা রাখছি। একই সঙ্গে আমাদের কিছু সাংগঠনিক কাজকর্ম চলবে। সেটা হচ্ছে মেম্বারশিপ সংগ্রহ করা। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে অঙ্গ সংগঠন আছে 4টি অঙ্গ সংগঠন মিলে 1 লক্ষ সভ্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। প্রতিটি তফসিলি অংশের মানুষের কাছে এই আহ্বান আমরা নিয়ে যাব। সম্মিলিতভাবে এই কাজ আমরা নেব এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের মধ্যে আমাদের সংগঠনের প্রাথমিক কমিটি এবং অঞ্চল কমিটির সম্মেলনের কাজ আমরা শেষ করতে চাই। এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি, তাকে সফল করার জন্য সবাই সাহায্য করবেন। আজকে এই কনভেনশনে একটা বড় সংখ্যায় আপনারা উপস্থিত হয়েছেন সমস্ত মহকুমা থেকে। আপনাদের আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি জিন্দাবাদ। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুদন দাস বক্তব্য রেখেছেন। তিনি বেশ কয়েকটি অভিযোগ যেমন তুলেছেন, তার পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। সভ্যপথ অভিযান কর্মসূচি চলবে, সেই সঙ্গে সাংগঠনিক সম্মেলন চলবে। মহকুমা স্তরে কনভেনশনের পর রাজ্য স্তরের সেই কনভেনশন, অর্থাৎ রাজ্য স্তরের সেই কনভেনশনে উপস্থিত থেকে অন্যান্য নেতৃত্ব যেমন বক্তব্য রাখছেন, ঠিক তেমনি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকও বক্তব্য রেখেছেন। আপনারা প্রত্যেকে জানেন এই কনভেনশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সর্বভারতীয় নেতৃত্ব দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডুম সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। সংগঠনের রাজ্যস্তরীয় কনভেনশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করা হয়েছে এবং যে প্রেক্ষিতে পদত্যাগ দাবি করা হয়েছে তার পাশাপাশি তার আগেও সংগঠন একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করেছিল। সংগঠন মনে করে যে এই সময়ের মধ্যে সংবিধানকে রক্ষা করতে হবে, এই দাবি কিংবা প্রস্তাব তারা এনেছে এই কনভেনশনে, সেই সঙ্গে আলোচনা করেছে। আপনারা প্রত্যেকে জানেন যে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি গোটা রাজ্যে কয়েকটি বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচি করছে। যে 11 দফা দাবিতে এই কনভেনশন, তার প্রেক্ষিত নেতৃত্ব কথা বলেছেন। তার সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে একাধিক জায়গায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্মেলন, কনভেনশন, মিছিল কর্মসূচি সংগঠিত করা, সভ্যপথ অভিযান কর্মসূচি সংগঠিত করা,
ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, সাংগঠনিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। অন্তত নেতৃত্বের দাবি তাই। নেতৃত্ব আরো মনে করে যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে তফসিলি অংশের মানুষের মধ্যে সংগঠনের বার্তা সেখানে পৌঁছে দিতে হবে। সেদিক থেকে নেতৃত্ব গোটা রাজ্যে সাংগঠনিক বিষয়গুলো উত্থাপন করেছে। আমরা আরো কিছু নেতৃত্বের বক্তব্যের কথা শুনি। সকল সংগ্রামী সাথীদের, মা বোনেদের সবাইকে আমাদের সর্বভারতীয় যে সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ, সেই মঞ্চের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে কনভেনশনের যে প্রস্তাব সাধারণ সম্পাদক, সংগঠনের সাধারণ সম্পাদক সাথী সুদন দাস আপনাদের এই কনভেনশনে উত্থাপন করেছেন, 11 দফা যে দাবি সনদ, তাকেও আমাদের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। আপনারা আলোচনা করবেন, তাকে সমৃদ্ধ করবেন, আন্দোলনের কর্মসূচি নেবেন। তো যাই হোক, আমি আপনাদের এই কনভেনশন, আমার মনে আছে এই রাজ্যের তথাকথিত রাজনৈতিক পট পরিবর্তনের পর আপনাদের রাজ্যে এই ধরনের কনভেনশনে আমি এই তৃতীয়বার উপস্থিত হচ্ছি। এর আগেও দুবার আপনাদের সামনাসামনি হয়েছি। আমার যেটা ভালো লাগছে সেটা হলো সংগঠনের প্রতি রাজ্যবাসীর, বিশেষ করে আমাদের এই দলিত অংশ, সামাজিকভাবে পিছিয়ে থাকা, পিছিয়ে রাখা যে অংশ, আর্থিকভাবে সামাজিকভাবে, যে অংশের মধ্যে তপশিলি জাতি সমন্বয় সমিতি তাদের ঐতিহাসিকভাবে সেই সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করে, তার প্রতি আস্থা বাড়ছে, তার লড়াই আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে, অনেক প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে, ঝুঁকি নিয়ে, মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে আপনারা আজকের কনভেনশনেও যেভাবে মিলিত হয়েছেন, সেটা একটা উত্তরণ, এগিয়ে যাওয়ার যথেষ্টই উপাদান রয়েছে। উত্তরোত্তর উত্তরণ ঘটছে, এটা ইতিবাচক। এই ইতিবাচক অগ্রগতিকে আমি অভিনন্দন জানাই। এ তো বলাই বাহুল্য যে তপশিলি জাতি সমন্বয় সমিতি যে অংশের মানুষের মধ্যে কাজ করে, সেই অংশ সমাজে সবথেকে অবহেলিত অংশ। এই রাজ্যের সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া অংশ, তার মধ্যে দলিত যেমন আছে, অন্যদিকে এই রাজ্যবাসীর একটা অংশ, উল্লেখযোগ্য অংশ আছে, আদিবাসী মানুষ আছে, অন্যান্য সামাজিকভাবে পিছিয়ে পড়া অংশ আছে। তাদের সমস্যা কিছু বিশেষ আছে, সমস্যা কিছু আলাদা থাকে। সামাজিক সমস্যা, সামাজিক বৈষম্য, সামাজিক নির্যাতন, এইসব বিষয়গুলো আছে। জাতিবাদী সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থার আমরা হচ্ছি অঙ্গ, আধুনিক
সমাজ ব্যবস্থা গড়ার জন্য স্বাধীন ভারতে অঙ্গীকার হয়েছিল। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা স্বাধীনতা পেয়েছি। আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য নির্দিষ্টভাবে অঙ্গীকার ছিল। ওই যে আপনাদের কনভেনশনের মঞ্চের যে ব্যানার, যে মুখ্য দাবিগুলো এখানে রাখা হয়েছে, তার অন্যতম দাবি বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তার প্রতি অপমানজনক যে উক্তি করলেন, ব্যবহার করলেন, আমাদের দেশের সংবিধানের ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে যে আলোচনা অনুষ্ঠান চলছে, বিশেষ আলোচনা, সেটা ময়দানে নয়, অন্য কোনো কক্ষে নয়, ভারতবর্ষের আইনসভা অর্থাৎ সংসদ, সেই সংসদের উচ্চ কক্ষে, রাজ্যসভায়। দেশের ২ নম্বর নেতা, সরকারের ২ নম্বর মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানি না তাদের সত্যিকারের সেই যোগ্যতা আছে কিনা ওই কক্ষে বক্তৃতা করার, তবুও দুর্ভাগ্যজনক যে আছেন। এটা ইতিহাসের পরিহাস। কিন্তু সেখানে দাঁড়িয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে, তার অবদানকে, এ তো নজিরবিহীন ঘটনা, যেটা রেকর্ড হয়েছে সংসদীয় যে দস্তাবেজ, তার মধ্যে রেকর্ড হয়েছে। লজ্জা, তার জন্য কোনো খেদোক্তি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই। তার নেতা, সংসদের নেতা, তার মুখেও কোনো কথা নেই। এই যে নিস্তব্ধতা, নীরবতা, যে কথাগুলো বন্ধু সুদন আপনাদের কাছে বলছিলেন, ভয়ঙ্কর একটা উগ্র বিদ্বেষ, সেই বিদ্বেষমূলক মানসিকতার প্রতিফলন, যেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী যে দর্শন চিন্তা, সেই দর্শন চিন্তার আধারেই ভারতবর্ষের বর্তমান শাসকরা তাদের চিন্তা ভাবনার পৃষ্ঠপোষকতা যেখান থেকে আসে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তথাকথিত হিন্দুত্ববাদ, সেই তথাকথিত ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদ, তারই হচ্ছে সেই মানসিকতার, সেই চিন্তা ভাবনার অন্যতম প্রতিফলন এটা। তাছাড়া এইরকম একটা মানুষ, অবশ্যই তিনি দলিত সম্প্রদায়ের থেকে উঠে আসা সর্বশ্রেষ্ঠ একটা ব্যক্তি, ভারতবর্ষ একটা রত্ন, সেটাই তার একমাত্র পরিচয় নয়। সে তার গুণে, যোগ্যতায় এই আসন অর্জন করেছিলেন, এই মর্যাদা অর্জন করেছিলেন, এমনি কোন সংরক্ষণের দৌলতে নয়। স্বাধীন ভারতের সংবিধান রচনা হবে, আধুনিক ভারতবর্ষ তৈরি হবে, আধুনিক গণতন্ত্র তৈরি হবে। সেই গণতন্ত্রের দর্শন কি হবে, সংসদীয় ব্যবস্থা দর্শন কি হবে, ভিত্তি কি হবে, সেই নিয়ে যে সংবিধান পরিষদ, তার তিনি ছিলেন চেয়ারম্যান, তাই তো, গণপরিষদে, সংবিধান পরিষদের চেয়ারম্যান, কম কথা না। তার মানে তার সেই যোগ্যতা ছিল, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সেই মর্যাদা পেয়েছিলেন, বিশ্বজনীন স্বীকৃতি। অনেক বিষয়ের পণ্ডিত, শুধু একটা বিষয় না, সেই পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সামাজিক আন্দোলন, দেশের মুক্তির আন্দোলন, তার সঙ্গে তার সংযোগ ছিল, শুধু তথাকথিত একজন একাডেমিশিয়ান ছিলেন না। তাহলে সেই ব্যক্তি, তারা প্রণীত সংবিধান
তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই সংবিধানের দৌলতে আজকে ভারতবর্ষের ৭৫তম বর্ষ, যে ভারতবর্ষে বহুত্ববাদী আধার, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ ভারতবর্ষ, তার আধারটা হচ্ছে এই সংবিধান। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, সমাজতান্ত্রিক উপাদান যুক্ত হয়েছে পরে সেই সংবিধান। যেই সংবিধান যখন প্রণীত হয় তখন আজকে যারা শাসক, সেই শাসকদের পুরনো ইতিহাস তো আমরা জানি। তখন আরএসএস তো ছিল, তখন রাজনৈতিক শক্তি ছিল হিন্দু মহাসভা। তো হিন্দু মহাসভার নামে তার নেতারা কে ছিল তাও জানেন। এখানে আস্তে আস্তে দেখলাম একটা সরণির নামকরণ করা হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন সেই তথাকথিত হিন্দুত্ববাদীদের নেতা, তখন হিন্দু মহাসভা, অর্থাৎ মনুবাদী চিন্তারই আধার সেটা। তো তিনি, তার কি এই স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ ছিল কি? বা আরো আরএসএস এর যারা নেতারা ছিলেন তাদের এই এত ত্যাগ তিতিক্ষা জীবনের বিনিময়ে, যন্ত্রণার বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের দেশে, তাতে কোনো ভূমিকা ছিল কি? আজকে তো তারা দেশ চালাচ্ছেন, আজকে উত্তরসূরি হিসেবে দাবি করছেন। তারা সেই সংবিধানও যেটা গৃহীত হয়েছিল, তার পতাকা যেটা গৃহীত হয়েছিল জাতীয় পতাকা হিসেবে, কোনোটাই মানতে চাননি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষরা তার বিরোধিতা করেছিলেন, তাহলে বরং পরোক্ষে ব্রিটিশকে সাহায্য করেছিলেন। এগুলো হচ্ছে ইতিহাস। তাহলে আজকে তারা যে সংবিধান মানেন না, এই সংবিধান মানেন না, কারণ তাদের যে লক্ষ্য আছে ভারতবর্ষের বুকে তথাকথিত হিন্দু রাষ্ট্র কায়েম করবে, ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র, অর্থাৎ যার ভিত্তি হচ্ছে মনুবাদ। এই সংবিধানকে প্রতিস্থাপিত করে ভারতবর্ষের বুকে মনুসংহিতাকে সংবিধানের আধার করার বিতর্ক ঠারে ঠোরে আজকে শাসকের মন্ত্রিসভার নেতাদের থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে তাদের এলাকার নেতা পর্যন্ত, আরএসএস এর নেতারা সবাই এই বিতর্ক করেন। এখন ঠারে ঠোরে সেই বিতর্ক সংসদের কক্ষেতেও নিয়ে এসেছেন। আম্বেদকরকে আর এখন তো রাজনৈতিক নেতা, মনীষী, সংবিধান বিশেষজ্ঞ, ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন তো তিনি। তাহলে সেই ব্যক্তি, তার সেই স্বীকৃতি তাদের কাছে নেই। অথচ ক্ষমতায় থাকতে গেলে পরে ভারতবর্ষের সামাজিকভাবে পিছিয়ে রাখা মানুষগুলোর সমর্থন পেতে হবে, ভোটের অঙ্ক। তার জন্য ভোটের দৃষ্টিতে যেভাবে তাকে ব্যবহার করতে হয় সেইটুকু করবে। এই আমাদের চলতি কথায় বলে ঠাটের গোপাল কিছু করতে হয়, সেই ঠাটের গোপাল আমাদের ঠুঁটো জগন্নাথ রাষ্ট্রপতি হয়, তার কোনো কার্যকরী অর্থাৎ যাকে বলে প্রশাসনিক কর্তৃত্বের ক্ষমতা থাকে না। এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। সেই রকম পদ দেওয়া যেতে পারে, লোককে দেখানো, এই অংশকে দেখানো যে তাদের প্রতিনিধি, মর্যাদা দিচ্ছে। আর আম্বেদকরকে এখন দেবতা বানাতে চান, তার গলাতে মালা দেবেন, পুজো করবেন অন্যান্য 5টা দেবতার মতো, কিন্তু তার রাজনৈতিক অবদান, সামাজিক অবদান, সামাজিক ন্যায়ের আন্দোলনে তার যে ভূমিকা মানতে চান, মানতে পারেন না। এটা হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শগত দর্শনের পরিপন্থী। তাহলে সেই জন্য আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মর্যাদা রক্ষিত হবে বা তার সুনাম হবে, তার গুণগান হবে,
এটা আমরা আশা করতে পারি না, কারণ সেটা করলে পরে ওদের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শন তার বিপরীত গান করা হবে। ঠিক আছে, বাস্তবতা। ঘৃণা, ঘৃণা শুধু তথাকথিত হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বিরুদ্ধে ঘৃণা নয়, সেই ঘৃণা হচ্ছে এখানে এই জাতির আধারে সমাজটাকে ভাগ করে, মনুবাদের আধার যেটা বর্ণবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থা যেখানে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর অঙ্গীকার করেছিলেন এই জাতি ব্যবস্থার নির্মূলকরণ, জাতি ব্যবস্থার নির্মূলকরণ করার ডাক দিয়েছিলেন। সামাজিক ন্যায়, আর্থিক সমতা কখনোই হবে না যদি জাতি ব্যবস্থা বহাল থাকে। এই যে সার বোধ, সেই সার বোধ ছিল ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আমার মনে হয় না যে স্বাধীন ভারতে দীর্ঘ সময় আমরা এত চর্চা করেছি বাবা সাহেবকে নিয়ে। ইদানিং অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আসছে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নাম। সারা দেশে, বিশেষ করে যাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা আছে, চিন্তা আছে, এই সংবিধানের প্রতি একটু দায়বদ্ধতা আছে, তারা জানেন, বোঝেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন যে আজকের দেশের যে অবস্থা, দেশটাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষের ঐক্য সংহতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই সংবিধান যেটা আছে, সেই সংবিধানটাকে রক্ষা করাটাও আমাদের একটা দায়িত্ব। সে রাজনৈতিক সংগঠন হোক আর সামাজিক সংগঠন হোক, আর অধিকার রক্ষা করতে গেলে এটাকে রক্ষা করতে হবে। আর সেইটার উপরে আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে, এই সংবিধানটার উপর আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে লাগাতার। আর এই জন্যই ৭৫তম বর্ষে সংবিধান নিয়ে আলোচনা করার আনুষ্ঠানিক যে আলোচনা, সেখানে যে কথাটা বললেন, যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা বেফাঁস মন্তব্য, আলটপকা মন্তব্য নয়। এটা হচ্ছে পরিকল্পিতভাবেই করেছে। এটাই তাদের চিন্তা ভাবনা মননের প্রতিফলন, বিদ্বেষ তার প্রতিফলন করেছে। সেই জন্যই সারা দেশ থেকে প্রতিবাদ। এটা ভালো যে সর্বস্তর থেকে তার প্রতিবাদ হচ্ছে। তাহলে আম্বেদকর এখন আর শুধু পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি নয়, আম্বেদকর এখন প্রকৃত অর্থে আজকের ভারতবর্ষের, যে ভারতবর্ষ আধুনিক চরিত্র দিয়ে করার চেষ্টা করেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌম ভারতবর্ষ, সেই ভারতবর্ষের অন্যতম একজন স্রষ্টা। এবং তাকে রক্ষা করার জন্য, তাকে পুষ্ট করার জন্য যে সংবিধান, সেই সংবিধানটা স্রষ্টা। তাহলে এটা একটা প্রতিষ্ঠান। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে মন্তব্য, কুমন্তব্য, অপমান, সেটা হচ্ছে আসলে এই প্রতিষ্ঠান, আমাদের এই সংবিধান, তার বিরুদ্ধেই আক্রমণ। সেই জন্য এত প্রতিক্রিয়া সর্বভারতীয় স্তরে, রাজনৈতিকভাবে সামাজিক সংগঠনগুলো তার প্রতিবাদ করছে। এটা ভালো, কিন্তু মন্তব্যকারী তার কোনো কি বলে হেলদোল নেই, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। সেই জন্যই সঠিকভাবেই দাবি উঠেছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জনগণের সামনে, ওই সংসদের কক্ষে দাঁড়িয়েই জনগণের কাছে ক্ষমা চাইতে, তাই মন্তব্য ফিরিয়ে নিত। আর এই পদে থাকার তার কোনো নৈতিক অধিকার নেই, এই পদ তাকে ছাড়তে হবে, এই দাবি উঠেছে। আমাদের সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমরা সর্বভারতীয় স্তরে আমাদের দলিত রাইট প্ল্যাটফর্ম আছে, সমন্বয় সমিতি আছে, 100টা বিভিন্ন শতাধিক, এখন শতাধিক প্রায়, সারা দেশের দলিত এবং সামাজিক সংগঠন দলিত রাইট নিয়ে, দলিত অংশের মানুষের অধিকার নিয়ে আমরা হায়দ্রাবাদে 2022 সালে যে কনভেনশন করেছিলাম, সেই কনভেনশনের মঞ্চ থেকে এই সমন্বয় সমিতি তৈরি হয়েছিল। তার মধ্যে দলিত শোষণ মুক্তি মঞ্চ হচ্ছে অন্যতম অংশীদার।
আমরা সেই সমন্বয় সমিতির পক্ষ থেকে সারা দেশে প্রতিবাদের ডাক দিয়েছি, এই দাবি তুলেছি, এবং এটা ভালো। সারা দেশে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, আক্রোশ ধ্বনিত হচ্ছে, এটা ভালো। আপনারাও করেছেন, করতে হবে, করে যেতে হবে যতক্ষণ প্রকাশ্যে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার না করছেন এবং ওই পদ থেকে নিজে সরে যাচ্ছেন, বা মহামহিম রাষ্ট্রপতি যাকে তাকে নিয়োগ করেছেন তিনি তাকে অপসারণ করছেন। এই দাবিতে চলবে, সারা আমাদের আন্দোলন চলবে, চালিয়ে যেতে হবে। কারণ বুঝতে হবে, যারা ক্ষমতায় বসে আছে তারা শুধু হিন্দু মুসলমান করে বসে নেই, হিন্দু মুসলমান করে মেরুকরণ করেছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য বিভাজন করে ক্ষমতায় টিকে থাকা, ডিভাইড অ্যান্ড রুল, বড় পরিচয় সত্তাকে নিয়ে ভাগ করেছেন, ঠিক, সেটা একটা বড় হাতিয়ার। পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এইসব তথাকথিত হিন্দু, নিম্নবর্ণের পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে রাখা মানুষ, আদিবাসীদের মধ্যে বিভিন্ন যে সাবকাস্ট আছে তাদের মধ্যে কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে, তাদের মধ্যে কিছু ধর্মবিশ্বাসের তারতম্য আছে, এই সবগুলোকে ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজন, যাকে বলে মাইক্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে। সামাজিক ভাবে প্রযুক্তি, সামাজিক প্রযুক্তি বা প্রকৌশল যাকে বলে, মাইক্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সেইভাবে ভাগ করার চেষ্টা চলছে। বিশেষ করে এই যে উত্তর পূর্ব ভারত, এই উত্তর পূর্ব ভারতের অংশ তো ত্রিপুরা, সেই 7 সিস্টার্স আমাদের এই স্টেটস। আচ্ছা বলুন তো, পাশে যে মণিপুর, এখানেও ডবল ইঞ্জিন সরকার চলছে। দিল্লিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আর এখানে মানিকবাবু হচ্ছে ডক্টর মানিকবাবু, নাকি তিনি মুখ্যমন্ত্রী, একই দলের। তাতে তো সব সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয় নাকি? সুবিধা কি হয়? ওদের দলীয় রাজনীতি করতে, মানুষকে দমন করতে, লুট করতে সুবিধা হয়। ঠিক একইভাবে মণিপুরে আজ প্রায় 2 বছর দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দিচ্ছেন এবং রাষ্ট্রপোষিত, একটা হচ্ছে কুকি, আপেক্ষিকভাবে পিছিয়ে পড়া, যাদের মধ্যে ধর্মবিশ্বাসগতভাবে কিছু প্রভাব হচ্ছে, খ্রিস্টান আছেন বেশিরভাগ, তারা পাহাড় জঙ্গলে থাকেন। আর আপেক্ষিকভাবে এগিয়ে থাকা, আর্থসামাজিকভাবে এগিয়ে থাকা অংশ হচ্ছে মেইতি, তারা সমতলে থাকেন, তারা লেখাপড়া, একটু আর্থিক সমৃদ্ধিতে তারা এগিয়ে আছেন, চাকরি বাকরি ইত্যাদি নিয়ে। তাহলে সেই দুটো আসলে জনগোষ্ঠী, জনজাতি গোষ্ঠী, একটা স্বীকৃত জনজাতি গোষ্ঠী, একটা অস্বীকৃত জনজাতি গোষ্ঠী, সাংবিধানিকভাবে স্বীকৃত কুকিরা। তো তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে একটা হচ্ছে খ্রিস্টান আর একটা অখ্রিস্টান, অর্থাৎ তথাকথিত হিন্দু অংশ, মেইতি, তো হিন্দু মুসলমান নয়, তাদের মধ্যে এই লাগাতার দ্বন্দ্ব চলছে, সংঘাত চলছে। শত শত মানুষ খুন হলো, ওই সম্প্রদায়ের খুন হলো, মা বোনেদের উপর যা নির্যাতন হলো তার তো অনেক নজির আপনারা জানেন। ঘর বাড়ি ধ্বংস হয়েছে, লুট হয়েছে, আগুন জ্বলেছে, এখনো চলছে, দমন করা যাচ্ছে না। কেন? আমাদের প্রাক্তন জননেতা, পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসু, প্রকাশ্যে একদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পশ্চিমবাংলায় দাঙ্গা হয় না কেন, ত্রিপুরাতে দাঙ্গা হয় না কেন, কেরালায় দাঙ্গা হয় না কেন?
বলে সরকার চায় না তাই দাঙ্গা হয় না। আর সরকার চাইলে পরে দাঙ্গা যদি শুরু হয় সেই দাঙ্গা দমন করতে পারে, সবই তো হাতে আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, প্রশাসন আছে। আসলটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। সরকার যদি মনে করে যে দাঙ্গা লাগাবে, দাঙ্গা করাবে, সেই জন্যই দাঙ্গা হয়, ওদের রাজনৈতিক ফায়দার জন্য দাঙ্গা হয়, তাহলে সেই দাঙ্গা, সেই জন্য মণিপুরে দাঙ্গা থামে না। ডবল ইঞ্জিন সরকার থাকতে পারে, সেই দাঙ্গা ওদের রাজনৈতিকভাবে ডিভিডেন্ড দেবে ভাবছে, মেরুকরণ ঘটানো। আরো অন্য ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না, অত বিস্তৃত সময় নেই বলে ব্যাখ্যা করার দরকার নেই। শুধু এইটুকু বুঝতে হবে, তোরা মানুষকে ভাগ করার জন্য, জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করার জন্য যেখানে যখন যেটা দরকার সেইটাকে ব্যবহার করছে, সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক প্রকৌশল করে ভাগ করো। আর এই নিচের তলার এই জনগোষ্ঠীর মধ্যেই, তপশিলীদের মধ্যেও অগ্রবর্তী পশ্চাৎবর্তী এই অংশকে ভাগ করো, এক একটা সাবকাস্টের মধ্যে ভাগ করো, এইসব ইঞ্জিনিয়ারিং চলছে। তাহলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বোঝাপড়া দরকার, ঐক্যবদ্ধ বোঝাপড়া সামাজিকভাবে, আমাদের দলিত অধিকারের প্রশ্নে। আর দলিত আদিবাসী এই অংশের বেশিরভাগ মানুষই হচ্ছে শ্রমজীবী, তাই তো, খেটে খাওয়া মানুষ, মাঠে খাটে, নাই মোটে মজদুরি করে, কলকারখানা সব জায়গাতে নেই, যা আছে খনি খাদান কলকারখানা, সেখানকার শ্রমিকরা বেশিরভাগই হচ্ছে এই অংশ, অন্যদিকে সংখ্যালঘুরা আছে। তাহলে এই যে শ্রমজীবী মানুষ, তাদের উপরে আর্থিক শোষণ, বৈষম্য, সেটাকে স্থায়ী করা, লুটটাকে আরো বেশি বিস্তৃত করা, মজবুত করা, অবাধ করা, সেই জন্য এদের মধ্যে ভাগ করতে হয়। সেটা একটা বড় রাজনৈতিক প্রক্রিয়া, এবং তার জন্য যত রকমের এই ধরনের দ্বন্দ্ব আছে, জাত পাত ধর্ম সম্প্রদায় বর্ণ ভাষা, সেগুলোকেই ব্যবহার করে টুকরো টুকরো করে ভাগ করা যায়। সেই জন্য সতর্কতার প্রয়োজন আছে। এবং ইদানিং আমাদের এই পূর্বাঞ্চল বলুন বা উত্তর ভারত বলুন, সর্বত্রই এই পিছিয়ে রাখা মানুষের মধ্যে, যেহেতু আগে ওরা খুব বেশি ঢুকতে পারেনি, এখন এই তথাকথিত হিন্দুত্ববাদী এই প্রচার, হিন্দু হিন্দু করে, আদিবাসীদের ধর্ম দেওয়ার নাম করে, এসব করে তাদেরকে আরএসএস তাদের মঞ্চে সামিল করার চেষ্টা করছে। এমনকি পশ্চাৎপদ মুসলমানদেরকেও আরএসএস সংগঠিত করার চেষ্টা করছে। এসবই হচ্ছে ওদের এই সামাজিক প্রকৌশলের অংশ। ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার দরকার, পেটে ভাত দেবে না, শিক্ষা দেবে না, কাজের অধিকার নেই, সব কাছে বঞ্চনা, সব ক্ষেত্রেই বঞ্চনা। শুনলেন তো কমরেড সুধন বলছিলেন যে কিভাবে ছাঁটাই হচ্ছে, শিক্ষার বরাদ্দ ছাঁটাই হচ্ছে, খাদ্যের নিরাপত্তার বরাদ্দ ছাঁটাই হচ্ছে, রেশনের কমে যাচ্ছে, বরাদ্দ কমে যাচ্ছে, 100 দিনের কাজের বরাদ্দ ছাঁটাই হয়ে যাচ্ছে, কৃষকের যে ভর্তুকি ছিল সেই ভর্তুকি ছাঁটাই হচ্ছে, ন্যূনতম যে সমর্থন মূল্য এমএসপি যাকে বলে, তার বিধিবদ্ধ আইন করছে না। এইভাবে নানাভাবে যে সংকট, সেই সংকটে সব থেকে যারা আক্রান্ত তারা হচ্ছে এই অংশের মানুষ, পিছিয়ে পড়া, পিছিয়ে রাখা এই অংশের মানুষ। তাদের একটা বড় অংশ কৃষির সঙ্গে যুক্ত আছে, মজুরি করে, মজুরি করে, আবার পরিযায়ী শ্রমিক আছে। এই নতুন সব উপকরণের বড় উপাদান হচ্ছে হয় আদিবাসী, নয় দলিত, নয় সংখ্যালঘু। তাহলে এই যে একদিকে আমাদের অধিকার হরণ, আর অন্যদিকে মানসিকভাবে আমাদের উত্তেজিত করে, সামাজিক ধর্মীয় মেরুকরণ করে ক্ষমতায় টিকে থাকা, এই যে হাতিয়ার প্রয়োগ করছে, তার সম্বন্ধে সচেতনতাও দরকার সামাজিকভাবে, আদর্শগতভাবে। এবং
আমাদের অধিকার যদি রক্ষা করতে হয়, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে আমাদের সংবিধান আক্রান্ত মানে এই পিছিয়ে রাখা মানুষের যেটুকু সংবিধানে অধিকার ছিল সেই অধিকার আক্রান্ত হচ্ছে। আর ঢালাও বেসরকারীকরণ হলে পরে যা হয়, সরকারি যে সমস্ত পরিচালনাধীন সংস্থা আছে, চাকরি বাকরির ক্ষেত্র যেটুকু ছিল, যেমন রেল, ব্যাংক, বিমা, পোস্ট অফিস, এসব তো ক্ষেত্র কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। তারপরে হচ্ছে খনি খাদান, বিভিন্ন শিল্প কারখানা, যেগুলো রাষ্ট্র পরিচালনা করত, সেখানে ঢালাও বেসরকারীকরণ, আর কয়েকটা কর্পোরেট পুঁজিপতির হাতে সেগুলো তুলে দেওয়ার ব্যবস্থা লাগাতার চলছে। তাদের না কোনো ইতিবাচক বিনিয়োগ আছে, অথচ লুটপাট করে অবাধ অধিকারে লুটপাট করছে। সেই লুটপাট করে এই বিশেষ বিশেষ শিল্পপতি, কর্পোরেট পুঁজিপতি বিশ্বের ধনীদের প্রথম সারিতে অবস্থান করছে, রাতারাতি বড়লোক হয়ে গেছে। আর আমাদের এই শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষের দিনের দিন অবস্থা খারাপ। জিনিসপত্রের দরদামে নিয়ন্ত্রণ হয় না, গোড়া কেটে দিয়ে আগাতে জল ঢালছে, তোমাদের এই দিচ্ছি সেই দিচ্ছি, কিন্তু বাকি সব বাতিল। শিক্ষার অধিকার বাতিল, কাজের অধিকার বাতিল, কৃষির ভর্তুকি ছাঁটায়, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া, সরকারি ব্যবস্থা ভঙ্গুর। সব থেকে দিনের পর দিন বেহাল অবস্থা। সব থেকে আক্রান্ত হচ্ছে আমাদের পিছিয়ে রাখা মানুষ, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া অন্য অংশ এবং গরিব সংখ্যাই বেশি। তাদের এই আর্থিক শোষণ, সামাজিক নির্যাতন, বৈষম্য, তার বিরুদ্ধে এই সমবোঝাপড়া নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক আন্দোলনগুলো সেইভাবেই সমন্বিত হতে হবে। তাহলে এই আজকে সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে আমরা অধিকার রক্ষার লড়াইয়ে টিকে থাকতে পারব। সেই কাজ করতে হবে। যেভাবে নির্যাতন, এই যে দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, মা বোনেদের উপরে যেভাবে নির্যাতন বেড়েছে, এসবই হচ্ছে মধ্যযুগীয় ব্যবস্থা, মধ্যযুগীয় চিন্তা, সামন্তবাদী যে সংস্কৃতি, তার প্রতিফলন। এবং তার ভিত্তি হচ্ছে এই মনুবাদী চিন্তা। মনুবাদী চিন্তা হলে যা হয়, লিঙ্গ বৈষম্য, মা বোনেদের অধিকার স্বীকার করে না। শুনলেন তো, তাদের সমতা তো দূরের কথা, তাদের মর্যাদা পর্যন্ত স্বীকার করে না। লিঙ্গ বৈষম্য তাকে স্থায়ী করতে চায়। এসবের বিরুদ্ধে আমাদের সংগঠন সরব থাকতে হবে। জমির অধিকার, মজুরির অধিকার, আবাসের অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, কোনোটা বিচ্ছিন্ন না। শুধু তথাকথিত সংরক্ষণের জন্য আমরা লড়াই করব, এরকম অনেক সংগঠন আছে যারা করে। মাথায় না থাকলে মাথা ব্যথা থাকবে না তো, চাকরি বাকরি থাকবে তবে তো। 10 লক্ষ পদ খালি পড়ে আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে, সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে। 10 লক্ষ পদ খালি পড়ে আছে। বছরে 2 কোটি চাকরি দেওয়া দূরের কথা, 10 লক্ষ পদ খালি পড়ে আছে। রেলে সব থেকে বেশি আছে, প্রায় 3.25 লক্ষ, যেটা কর্মসংস্থানের বড় ক্ষেত্র, সংগঠিত শিল্প। তারপরেই হচ্ছে প্রতিরক্ষা, সেখানে প্রায় 2.5 লক্ষ পদ খালি পড়ে আছে। আর দেশের নিরাপত্তার কথা বলছেন, সেখানে পদ খালি পড়ে আছে, অর্থাৎ জওয়ানদের পদ খালি পড়ে আছে। আর সেখানে নিয়োগ, স্থায়ী নিয়োগ নেই, সেখানে ঠিকে চুক্তির কারবার চলছে, অগ্নিপথ, এসব কারবার হয়ে গেছে। আর অন্যান্য ক্ষেত্র আছে, সব মিলিয়ে 10 লাখ। তাহলে এগুলো পূরণ করো। সরকারিভাবে পূরণ করলে এই পিছিয়ে পাখা মানুষের তাদের হিস্সা যেটা আছে, আমাদের অংশ যেটা আছে, সেটা পাবে। এটা কোনো দয়ার দান নয়, সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করছে একেবারে পরিকল্পিতভাবে, নিয়োগ নেই। আর কি করছে? বেসরকারীকরণ করার সাথে সাথে সংরক্ষণের কোনো দায়বদ্ধতা নেই। কারণ বেসরকারি মালিকদের তো উপর তার সংবিধানের এই সংরক্ষণ নীতি খাটে না। সেখানে সংরক্ষণ দিতে হবে আদিবাসী, তফসিল, ওবিসি, তাদের সংরক্ষণ দিতে হবে। এসব দাবি করলেই হবে না, সাংবিধানিক কোনো দাঁত নেই।
তাহলে সংবিধান সংশোধন করে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা হোক, শিল্প হোক, সেখানে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই দাবি আমাদের আছে। আর বেসরকারীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্রায়ত্ত সম্পদ, তার ঢালা বেসরকারীকরণ বন্ধ করতে হবে। শুধু বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের কথা বললেই হবে না, বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আর বেসরকারীকরণ বন্ধ না হলে যেটুকু নিয়োগ হবে সেখানে সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী হবে না, বিধিবদ্ধভাবে হবে না। সেই বোঝাপড়া আমাদের থাকা দরকার। তাহলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেমন সংকট আছে, সংকটের মধ্যে সরকারগুলো যেমন পথ খুঁজছে, টিকে থাকার জন্য নানা কারবার করছে, তার মধ্যে দাঁড়িয়ে যা হয় এই কন্ট্রাকচুয়াল ঠিকে নিয়োগ, ক্যাজুয়াল নিয়োগ, এইসব বন্ধ করতে হবে, স্থায়ী নিয়োগ করতে হবে। স্থায়ী নিয়োগ না হলে সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী করা হয় না সরকারি দপ্তর। সেই সব বিষয়গুলো সামনে আমাদের আনতে হবে। তাই আগামী দিনে আপনাদের এই যে 11 দফার যে লড়াই, যে দাবি সনদ এখানে চিহ্নিত হয়েছে, তার সঙ্গে আরো কিছু যুক্ত হতে পারে, আপনারা পরামর্শ দেবেন। কিন্তু এই মুখ্য যে বিষয়গুলো আছে, জ্বলন্ত বিষয় এই অংশের মানুষের মধ্যে, ব্যাপকভাবে সেই অংশের মানুষের মধ্যে প্রচারে নিয়ে যেতে হবে। তাদেরকে এই